আপনি যদি কোনো একটা অভিযানের পরে সামিটের পর আমার চেহারা দেখতেন বিভৎস হয়ে যায় সানবার্নে। আজকে যেখানে হিমালয় পর্বতমালা আছে, একসময় কিন্তু এখানে হিমালয় পর্বত ছিল না। এখানে বিশাল জলরাশি ছিল। বাংলাদেশ এভারেস্ট টিম ১ হোয়াইট বোর্ডে যে কে যেতে চাও নাম লেখো। কখনো শখের বশত কখনো ধূমপান করিনি একবারও, নট এ সিঙ্গেল পাফ। বেসিক এবং অ্যাডভান্স ২ টা ট্রেনিং করি। ধরেন কিছু একটা রাস্তায় কিছু একটা বিপদ দেখেন, আপনি একদিকে দৌড় দিবেন, তাই না? ওখানে কিন্তু দৌড়ানোর কোনো স্কোপ নেই। দৌড়ানো মানে সুইসাইড করা। সে যত বড় খেলোয়াড় হোক, যত ট্যালেন্ট থাকুক, তার যদি ফিটনেস না থাকে তাকে কিন্তু দলে নেওয়া হবে না। আমরা একটা বলি দেয়ার ইজ অনলি 3 রিয়েল স্পোর্টস: মাউন্টেনিয়ারিং, বুল ফাইট আর কার রেসিং। আমি যেখানে ১ কেজি নিতে আমার অনেক কষ্ট হয়, ও সেখানে ১ মণ নিয়ে উঠে যেতে পারে। উই ইট অ্যান্ড মেক মানি টু বি এবল টু লিভ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট লাইফ মিনস অ্যান্ড হোয়াট লাইফ ইজ ফর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খুবই স্পেশাল একজন গেস্ট। আমার নিজের কলেজের অনেক সিনিয়র বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ, এম.এ. মুহিত। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি, আমি ভালো। আপনি? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আজকে আমরা খুবই খুশি। ইনফ্যাক্ট আমরা এই এপিসোডটা শুরু করার আগে ভাইয়ার সাথে গল্প করছিলাম এবং গল্পটা এত ইন্টারেস্টিং হচ্ছিল যে আমরা শুট শুরু করতে পারছিলাম না, এমন একটা অবস্থা। তো আজকে ভাইয়ার কাছ থেকে আমরা অনেক ইন্টারেস্টিং গল্পগুলো শুনবো। তবে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেই। পৃথিবীতে যে উঁচু উঁচু পর্বতগুলো আছে সেগুলোর নাম আসলে হচ্ছে আমাদের মাথায় কোনগুলোর নাম চলে আসে? এভারেস্টের নাম চলে আসে, কেটুর নাম চলে আসে, কিলিমাঞ্জারো, এই কমন কতগুলো নাম আমরা জানি। কিন্তু আমরা কি জানি যে পৃথিবীর সবচেয়ে উঁচু যে পর্বতগুলো, ৮,০০০ মিটারের চেয়ে উঁচু যেগুলো, তার মধ্যে ১৪টাই হচ্ছে হিমালয়ান রেঞ্জে। এছাড়া অন্য জায়গায় যে উঁচু উঁচু পর্বতগুলো আছে সেখানে কিন্তু হচ্ছে এই ৮,০০০-এর ধারে কাছেও নেই। ৭,০০০ বা তার চেয়েও কম। ৭,০০০ নাই। ৭,০০০ও নাই, তার চেয়েও কম। সো এই ১৪টা যে সবচেয়ে উঁচু মাউন্টেন, এই মাউন্টেনগুলোতে যারা হচ্ছে ক্লাইম্ব করেন, যারা সামিট করতে পারেন, তাদেরকে খুব এলিট একটা ক্লাবের সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয় যে তারা হচ্ছে এই সবচেয়ে উঁচু ১৪টা মাউন্টেনের কোনো একটাতে সামিট করেছেন। তার মধ্যে একটা না, দুইটা না, ৩টাতে সর্বমোট ৪ বার কিন্তু মুহিত ভাই সামিট করেছেন। সো এর পিছনের যে গল্পটা, এইখানে যে থ্রিল, অ্যাডভেঞ্চার, এক্সাইটমেন্ট কিংবা ডেঞ্জার, এই গল্পগুলো আজকে আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো। তো ভাইয়া, বলতে বলতে আমার নিজের কাছেই খুব এক্সাইটেড লাগছিল। কারণ পৃথিবীতে উঁচু উঁচু পর্বতগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, কিন্তু হিমালয়ান রেঞ্জে অনেকগুলো পর্বত এরকম উঁচু উঁচু। এই জায়গার জিওগ্রাফিটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, কারণ এটা আমাদের অনেকেরই আসলে জানা নেই। যেমন আমারও কিন্তু এই জিনিসটা জানা ছিল না। আসলে এই যে আপনি বলতেছিলেন যে ৮,০০০ মিটার হুম, হুম। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। এই ৮,০০০ মিটারে ১৪ টা পর্বত আছে। ৮,০০০ মিটারে যদি আমি ফুটে হিসাব করি ২৬,২৫০ ফুট হুম, হবে। হিমালয় হলো একটা রেঞ্জ। অনেকে আমরা হিমালয় এবং এভারেস্টকে গুলিয়ে ফেলি। যে হিমালয়টা শুরু হয়েছে সে আফগানিস্তান থেকে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, ভুটান, মিয়ানমার পর্যন্ত চলে অনেক গেছে। বড়। অনেক ৩,০০০ এবং এই ১৪ টা এই ৩,০০০ কিলোমিটারের মধ্যেই। আন্দিজ পর্বতমালা আছে দক্ষিণ আমেরিকা, ওটা ৭,০০০ কিলোমিটার। ওটার রেঞ্জটা কিন্তু আবার অনেক বড়। কিন্তু হুম, এই ১৪ টা ৮,০০০ মিটার হিমালয়ের মধ্যে এবং আ একেবারে আমাদের ঘরের কাছে। হিমালয় যদি আমি বলি যে উৎপত্তিটা যে জিওগ্রাফিক্যাল আমাদের একেবারেই কাছে, তাই না? এই ১৪ টা ৮,০০০ মিটার একেবারে আমাদের ঘরের কাছে। আর এই হিমালয় পর্বতমালাটার উৎপত্তি আজকে যেখানে হিমালয় পর্বতমালা আছে, একসময় কিন্তু এখানে হিমালয় পর্বত ছিল না। এখানে বিশাল জলরাশি ছিল। হুম, হুম। সমুদ্র, মহাসাগর। তো আজ থেকে ৫.৫ কোটি বছর আগে হিমালয়ের সৃষ্টি। হ্যাঁ? আমাদের এটা একটা টেকটনিক প্লেটের যে বিপরীতমুখী সংঘর্ষের ফলে ইউরেশিয়ান এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের বিপরীতমুখী চাপের ফলে এখানে এই হিমালয় হুম, পর্বতমালার সৃষ্টি হয়েছে। এবং এটা যে এই যে চাপ যে সেই যে একটা চাপ, এই প্রেশারটা এটা কিন্তু স্টিল প্রেশার দিয়ে যাচ্ছে। মানে হুম, জিনিসটা এরকম যে কাইন্ড অফ যদি আমি দর্শককে হ্যাঁ, বুঝিয়ে বলি হ্যাঁ, যে ২ টা প্লেট এরকম এসে ধাক্কা খেয়ে হ্যাঁ। এইরকম হ্যাঁ, করে হচ্ছে হ্যাঁ, উঠে যেতে শুরু করে। উঠে যেতে এবং স্টিল যে এই যে প্রেশার দিয়ে যাচ্ছে, স্টিল ইন্দো অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান প্লেটটা এখনো এশিয়ান প্লেটটাকে প্রেশার দিয়ে যাচ্ছে এবং প্রতিটা পর্বতে যে বললাম যে ৮,০০০ মিটারে হুম, হুম। প্রত্যেক বছর কিন্তু একটু, একটু করে। একটু, একটু করে বাড়ছে। হ্যাঁ? এবং মজার ব্যাপার কিছুদিন আগে যেমন জিওলজিস্ট যারা এই যে পৃথিবীর মৃত্তিকা এগুলো নিয়ে কাজ করে, জিওলজিস্টদের এবং পৃথিবীর এই জিওলজিস্ট এবং বিজ্ঞানীদের কিন্তু একটা বড় একটা গবেষণার জায়গা এই হিমালয়। আচ্ছা। এবং তারা আমি সেই তাদের সেই ওয়ার্কে দেখছিলাম যে প্রতিটা পর্বতশৃঙ্গ বাড়ছে এবং এইভাবে সবচেয়ে উঁচু পর্বত সবচেয়ে যে দ্রুত বাড়ছে সেটা হলো 9th হাইয়েস্ট নাঙ্গা পর্বত। আচ্ছা। এই ১৪ টার মধ্যে সবগুলোই তো বাড়ছে। সবচাইতে দ্রুত হলো ফাস্টেস্ট গ্রোইং পিক হলো নাঙ্গা পর্বত যেটা পাকিস্তানে 9th হাইয়েস্ট এবং তারা মজা করে বলছিল যে যদি এভাবে যদি বাড়তে থাকে একসময় হাইয়েস্ট পিকের নাম চেঞ্জ হয়ে যাবে।
হায় সেটা হায়। কোটি কোটি বছর পর, অনেক ও আচ্ছা, আমরা দেখে যেতে পারবো না। কোটি কোটি বছর, কয়েক মিলিমিটার করে আচ্ছা, বাড়ে আচ্ছা। প্রতি বছর। একটু, একটু করে বাড়ছে হ্যাঁ। তাহলে। ভাই আমি যতদূর জানি বাংলাদেশী না কেবল, বাঙালিদের মধ্যে এন্টায়ার ওয়ার্ল্ড এ যত বাংলা ভাষাভাষী আছে, সমস্ত বাঙালিদের মধ্যে আপনি একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে এভারেস্টকে ২ দিক থেকে সামিট করেছেন। সো এই জিনিসটা আপনার মধ্যে কিভাবে আসলো যে না এই এভারেস্টকে আমার হচ্ছে ২ বার জয় করতে হবে বা একাধিকবার জয় করতে হবে কিংবা ডিফারেন্ট টেক? কারণ অনেকে হয়তো একদিক দিয়েও ডাবল সামিট করতে পারে। বাট এটা আপনার মাথায় কিভাবে আসলো? হ্যাঁ, একজন যেমন বাঙালি আছেন, উনি অবশ্য বাংলা ভাষায় কথা বলতে পারেন না। ইন্ডিয়ান নেভির সত্যব্রত দাম হুম, ১ম মানে বাঙালি হিসাবে আরকি কমিউনিটির ১ম উনি এভারেস্ট সামিট করেন ২০০৪ এ। হুম, হুম। সত্যব্রত দাম নেপাল দিক দিয়ে উনি ৪ বার করেছেন আচ্ছা। এভারেস্ট। উনি ইন্ডিয়ান নেভির, কিন্তু উনি আসলে বাংলা ভাষা বাঙালি পরিবারে জন্ম, কিন্তু উনি আসলে নিজে ওইভাবে বাংলা বলতেও পারেন না। তো যাই হোক, পর্বতারোহণে আমি কিন্তু ছোটবেলায় কখনো স্বপ্ন দেখিনি যে আমি পর্বত আরোহী হব, পর্বতে যাব। হুম, হুম। এভারেস্ট সেটা তো ছিল স্বপ্নের বাইরে। মানে ইভেন আমাদের যে পাহাড়গুলো আছে বান্দরবান, রাঙামাটির, আমাদের যদিও অনেক ছোট প প পাহাড়, আ আমাদের সর্বোচ্চ ৩,৫০০ ফুটের মধ্যে। হুম, হুম। আমাদের পাহাড় ধরেন কেওক্রাডং, তাজিংডং বা সাকা হাফং, এই পাহাড়গুলোতে চড়ার আমি কখনো স্বপ্ন দেখিনি ছোটবেলায়। আমি ছোটবেলা থেকে প্রকৃতি খুব পছন্দ করতাম। মানে আপনি যদি এখন চিন্তা করেন আপনার ছোটবেলায় যখন আপনি প্রাইমারিতে পড়েন বা তারও আগে, যে আপনার কোন জিনিসগুলো ভালো লাগতো? অ্যা কোন জিনিসের প্রতি আপনার একটা ঝোঁক ছিল? তো আমি যদি এখন পিছন ফিরে হুম, হুম। দেখি, আমি যদি একা, একা চিন্তা করি যে প্রকৃতির প্রতি আমার বিশাল একটা ঝোঁক ছিল। প্রকৃতি বলতে পারেন যে আমি বাই বর্ন প্রকৃতি প্রেমী। আমি আমার জন্ম উপকূলীয় এলাকায়। আমি যদিও ঢাকায় বড় হই, পুরনো ঢাকায়। স্কুল ফাইনাল পরীক্ষার পরে গ্রামে গিয়ে একেবারে গ্রামের ছেলেদের মতো থাকতাম। এই যে সবুজ ফসল পাকা ধানের অগ্রহায়ণ মাসে যে ফাইনাল পরীক্ষার পরে একটা আইলে বসে ধানের ঘ্রাণ শুনতাম। পাকা ধানের ঘ্রাণ। নদীর পাড়ে বসে পালতোলা নৌকা যাচ্ছে। এই দৃশ্য দেখতাম। আ সাঁতার কাটতাম। তারপরে আপনার গাছে চড়া খুব পছন্দ করতাম। ডাব আমাদের আমার প্রিয় পানি, এবং আমাদের দক্ষিণাঞ্চলে উপকূলে আমার জন্মস্থান ভোলা। ওইখানে প্রচুর ডাব গাছ ছিল আমাদের। উঁচু, উঁচু ডাব গাছে চড়তাম সেই প্রাইমারি স্কুলে যখন প্রাইমারিতে পড়ি। হুম, হুম। এবং প্রতিদিন ৩-৪ বার গোসল করা হতো, সাঁতার কাটতাম, নৌকা বাইতাম। হ্যাঁ? এই কাজগুলো ছিল আমার পছন্দের কাজ, এবং পাখি খুব পছন্দ করতাম। আচ্ছা। পাখির রং, রূপ, পাখির গানে মুগ্ধ হতাম। পাখির যে সৌন্দর্য, তো তখন এভাবে পাখি চিনতাম না। তো ১৯৯৭ সালে আমার পরিচয় হয় ইনাম আল হকের সাথে। যে একমাত্র বাংলাদেশী, উনি অ্যান্টার্কটিকা এবং উত্তর মেরু গিয়েছেন এবং পাখি নিয়ে কাজ করেন। হুম, হুম। অনেকে আপনারা জানেন, হ্যাঁ, অনেকে হ্যাঁ। দেখেন উনার পাখি নিয়ে লেখা, এবং তো উনার সাথে ৯৭ সালের ১৯৯৭ সালের এপ্রিলে উনার সাথে পরিচয়, এবং উনার সাথে পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই। বান্দরবানের একটা পাহাড়ে যাই। একটা খুমিদের একটা আদিবাসী একটা ক্ষুদ্র জাতিসত্তা, তাদের গ্রামে যাই। হেঁটে, হেঁটে তখন ওখানে ২,০০০ ফিট উঁচুতে উঠি। এটা ছিল আমার ১ম জীবনের অত উঁচুতে ওঠা। এর আগেও আমরা বন্ধু-বান্ধব, আমাদের যে সার্কেলটা ছিল, যেমন আমি পুরান ঢাকার পগোজ স্কুলের ছাত্র, আবার নটরডেম কলেজের। আমাদের নটরডেম কলেজে যেমন নেচার স্টাডি ক্লাব ছিল, হুম, অনেক হুম, রকম হুম। ক্লাব ছিল। আমরা ঘুরতে পছন্দ, আমাদের সেই পুরনো ঢাকায় আমি থাকতাম, সেই আমার স্কুল ফ্রেন্ড, তারাই আবার আমরা কলেজ ফ্রেন্ড হলাম একসাথে। আমরা একসাথে এরকম ঘুরতে যেতাম। তখনকার ঘোরাটা তো আর সবার মতো যে একটা ট্রান্সপোর্টে গিয়ে ওইখানে মানে যেটা রিল্যাক্সড ট্রিপ হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ। বলতো, এরকম প্লেজার ট্রিপ। তো এরকম অফ ট্রেইলে যাওয়া, হাঁটা, এটা ওই ২০০০ যখন 97 এ ওনার সাথে ইনামুল হকের সাথে পরিচয় তখন। এই পাখি দেখতে ওই পাহাড়ে ওঠা, ওনার সাথে গিয়ে একটা বিশেষ পাখি দেখার জন্য, আমাদের পাহাড়ে কিছু বিশেষ পাখি থাকে যেটা সমতলে থাকে না। তো ওই পাখি দেখতে গিয়ে পাহাড়ে চড়া, তারপরে উচ্চতার প্রতি আকর্ষণ, তারপরে পর্বতারোহী হওয়া। এখানে মানে আমার মাথায় একটা প্রশ্ন আসলো ভাইয়া যে পৃথিবীর পৃথিবীর যে রেডিয়াস ওটা হচ্ছে ৬,৪০০ কিলোমিটার। সো তার মধ্যে পৃথিবীর সারফেসের উপরে মানে সমুদ্র সমতল থেকে এই হিমালয়ান রেঞ্জে হচ্ছে ৮,০০০ কিলোমিটারের চেয়েও উঁচু হচ্ছে এই ১৪ টা ৮,০০০ মিটার। ৮,০০০ মিটারের মিটার। ৮,০০০ মিটারের চেয়েও উঁচু হচ্ছে এতগুলো পর্বতশৃঙ্গ। হুম। সো যত আমরা জানি যে সারফেস থেকে আমরা উপরে উঠতে থাকবো, বাতাসে হচ্ছে অক্সিজেনের ডেনসিটি কমতে থাকে, কমতে ওই ৮,০০০ মিটারের উপরে গেলে হচ্ছে অনেক বেশি কমে যায়। যেজন্য আপনি যেটাকে বলছিলেন যে ডেথ জোন ডেথ বলা জোন, হয়। হ্যাঁ, ৮,০০০ সো মিটারকে। ওই জায়গায় হচ্ছে কোনো জীবিত প্রাণী বা হচ্ছে উদ্ভিদ ন্যাচারালি থাকে না। তাহলে ওই জায়গায় হচ্ছে মানুষ উঠার সময় কি গিয়ার নিয়ে যেতে হয় বা প্রিকশন নিতে হয়? বা এটা তো আসলে অনেক দিনের প্রস্তুতির একটা ব্যাপার। যে হুম, কেউ তো হঠাৎ হুম, করে চট করে চাইলেই পারবে না। না। সো এই জিনিসগুলো কি? এটার জন্য একজন মানুষ আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এবং কি জিনিস নেসেসারি দরকার হয় এখানে? আমি যদি আমার কথাটাই বলি, হুম, তাহলে হুম। যারা আজকে আমাদেরকে দেখছেন বা শুনছেন সেসব তরুণরা, বা যারা ভবিষ্যতে হুম, পর্বতারোহী হুম। হতে চায়, পর্বত আরোহণ করতে চায়, তাদের এটা কাজে লাগবে আমি মনে হ্যাঁ, করি। হ্যাঁ। যেমন
আমি কিন্তু ছোটবেলা থেকেই ছড়িটা ছিল রবীন্দ্রনাথের আমার ছেলেবেলার গল্পের মতো খুব বাজে রকমের ভালো। হ্যাঁ? ডানপিতে ছিলাম অনেক, খেলাধুলার সাথে জড়িত ছিলাম ছোটবেলার সাথে, এবং মাঠের সাথে সবসময় ইভেন এখনো আছে, সবসময় যোগাযোগ ছিল সে ছোটবেলা থেকে। কাজেই শরীরটা খুব ভালো ছিল, এবং আমি কখনো শখের বশত কখনো ধূমপান করিনি একবারও, নট এ সিঙ্গেল পাফ। তো এবং যখন এই যে প্রকৃতি দেখতে পাহাড়ে যাওয়া, এবং আমাদের যখন সব উঁচু উঁচু পাহাড়গুলো চড়ে ফেললাম, তখন ইচ্ছা জাগলো যে এর চেয়ে উঁচুতে যাব। তখন আমরা 2003 সালে ছিল এভারেস্ট জয়ের 50 বছর পূর্তি। তো এভারেস্ট জয়ের 50 বছর পূর্তি সারা পৃথিবী ব্যাপী একটা হুলস্থুল ব্যাপার। তো ইনামুল হক তখন ওনার বাসা আমাদের একটা আড্ডা হতো, যারা আমরা এই যে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি, যে পাখি দেখি, বনে বাদারে হেঁটে বেড়াই তাদের। তো আমরাও কেন কিছু একটা করি এই 50 বছর পূর্তি উপলক্ষে। তখন উনি ওনার বাসায় একটা হোয়াইট বোর্ড ছিল, ওখানে একটা লিখলেন যে বাংলাদেশ এভারেস্ট টিম 1 হোয়াইট বোর্ডে, যে কে কে যেতে চাও নাম লেখো। ওটা আসলে একটা হোমজিক্যালি ব্যাপার, আদৌ কিছু হবে কিনা আমরা কিন্তু কিছুই জানি না, উনিও জানতেন না যে আদৌ কিছু হবে কিনা। তো আমিও নাম লিখলাম। তো উনি বলে যে নাম তো লেখলাম, দল তো করলাম, কিছু একটা করতে হয়। তখন আমরা 2004-এ এভারেস্ট বেস ক্যাম্পে গেলাম এভারেস্টকে কাছ থেকে দেখার জন্য। পৃথিবীতে যত মানুষ এভারেস্টে অভিযানে করে তার চেয়ে বেশি মানুষ কিন্তু এভারেস্ট দেখতে চায়, কারণ এটা হলো টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটার আকর্ষণ অন্যরকম। আপনি যদি নেপালে যান, বিশেষ করে 2টা মৌসুমে, স্প্রিং এবং অটাম, মানে এপ্রিল মে এবং সেপ্টেম্বর অক্টোবর, হাজার হাজার মানুষ দেখবেন যে কি এক আকর্ষণে হাঁটছে পথে, এভারেস্টের পথে। তো এভারেস্টকে আমরা সেই সময় কাছ থেকে দেখতে গেলাম 2004-এর মে মাসে, আমরা 6 জনের একটা দল ইনামুল হকের নেতৃত্বে। তো ওইখানে আমরা 18,200 ফিট উচ্চতায় উঠি। এভারেস্ট বেস ক্যাম্প হলো 17,600 ফিট। ওইখানে বেস ক্যাম্প থেকে এভারেস্টকে দেখা যায় না। কালাপাত্থার নামে একটা ট্রেকিং চূড়া আছে, যেটাতে মানে হেঁটে হেঁটে উঠা। 18,000 ফিটে কিন্তু 50% অক্সিজেন কমে যায়। আপনি যখন সমুদ্র সমতলে 100% অক্সিজেন, সমুদ্র সমতল থেকে যখন আপনি 9,000 ফুট উচ্চতায় উঠবেন, তখন 25% অক্সিজেন কমে যাবে সি লেভেলের চেয়ে। 18,000 ফিটে 50% অক্সিজেন কমে যায়। আর এভারেস্টে উচ্চতায় মাত্র 25 থেকে ধরুন 30% অক্সিজেন। তো ওই 18,200 ফিটে যখন সুস্থ থাকলাম, 50% অক্সিজেন, ওখানে কিন্তু আমরা কোনো অক্সিজেন ব্যবহার করিনি, মানে সাপ্লিমেন্টারি কোনো অক্সিজেন ব্যবহার করিনি ট্যাঙ্ক আমরা। বা হ্যাঁ, না কিছু না। ওই তখন এই যে এবং ওই 6 জনের মধ্যে দেখলাম প্রতি জায়গায় আমি একটু আগে চলে যাচ্ছি, এবং শারীরিকভাবে যেহেতু বললাম যে খুব ছিল, ফিট ছিলাম। তো আমি যে তা আমাদের দ্বারা সম্ভব, যখন রাখলাম, মনে হচ্ছিল যে অনেক এভারেস্টারের সাথে তখন এই বেস ক্যাম্পে দেখা হয়। প্রথম জীবনে কোনো এভারেস্টারের সাথে বইতে হিলারি তেনজিং এর কথা পড়েছি, বা অন্যান্য অনেক পর্বতারোহীর গল্প বইতে পড়েছি। এই প্রথম কোনো এভারেস্ট জয়ীর সাথে সামনাসামনি দেখা এবং ছবি তুললাম। আমার মনে আছে আমি প্রথম এভারেস্ট জয়ী একজনের সাথে ছবি তুলি, উনি একজন আমেরিকান এভারেস্ট বিজয়ী, উনি এভারেস্ট জয় করে নেমে আসছে বেস ক্যাম্পে। সেদিনই আমরা বেস ক্যাম্পে গেলাম। ওনার নাম রন ম্যাকগিল। তো ওনার সাথে আমি ছবি তুলি, একটা অন্যরকম শিহরণ, যে এভারেস্ট বিজয়ীর সাথে ছবি তুলতেছি। তারপরে এখান থেকে এসে আমরা ট্রেনিং করলাম, কারণ পর্বত আরোহণের যে বরফে আপনি কিভাবে হাঁটবেন, ওই যে যন্ত্রপাতিগুলো আছে, দড়ি, আইসেক্স, ক্রাম্পন, এই ঝুমার, হ্যাঁ, কিভাবে ডিসেন্ডার, এই যন্ত্রপাতিগুলো ইউজ করে কিভাবে উঠতে হয় আমরা জানি না। ওটার জন্য আমাকে ট্রেনিং নিতে হবে, এবং আমাদের দেশে যেহেতু বরফ নাই, কাজে বরফে আমি কিভাবে হাঁটবো, সেটা তো বরফেই যেতে হবে, তাই না? তো আমাদের যেহেতু ভারত, পাকিস্তান, নেপাল, এই দেশগুলোতে বরফ আছে, মানে হিমালয় আছে, গ্লেসিয়ার আছে। তো আমরা ভারতের দার্জিলিং, মানে পশ্চিমবঙ্গের একটা জেলা, ওইখানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, HMI নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা তেনজিং নর্গের হাতে গড়া। 1953 সালে তেনজিং এভারেস্ট আরোহণ করে, 1954 সালে এই প্রতিষ্ঠানটা তৈরি করে ওনার উৎসাহে, এবং জওহরলাল নেহরুর মানে ইয়াতে প্যাট্রোনাইজে আর কি। জওহরলাল নেহরু একজন মানে পর্বতপ্রেমী ছিলেন। তো ওইখান থেকে আমি বেসিক এবং অ্যাডভান্স 2টা ট্রেনিং করি। বেসিক মাউন্টেনিং ট্রেনিং, মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ, এবং উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ, 28 দিনের করে ট্রেনিং করলো। এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মির আন্ডারে, মানে এটা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে ইন্ডিয়ান আর্মি। এবং কারণ এই যে 7টা প্রতিষ্ঠান আছে ভারতে, সবগুলো ইন্ডিয়ান আর্মির আন্ডারে, কারণ ভারতের অনেক সেন্সিটিভ বর্ডার আছে পাকিস্তানের সাথে, চীনের সাথে, হিমালয় যেখানে, তো এই জন্য সব আর্মির আন্ডার, এবং আর্মির কিন্তু ট্রেনিংটা বাধ্যতামূলক। তো আমি ওখান থেকে যখন বেসিক এবং অ্যাডভান্স 2টা ট্রেনিং করে ফেললাম, 2004-এর সেপ্টেম্বর অক্টোবরে করলাম বেসিক ট্রেনিং, মে মাসে এভারেস্ট বেস ক্যাম্পে গেলাম, সেপ্টেম্বর অক্টোবরে বেসিক ট্রেনিং। আবার যখন এটা সাকসেসফুলি আমি ওখানে বেসিক ট্রেনিংটা কমপ্লিট করলাম, 2005-এর মার্চ মাসে আবার অ্যাডভান্স ট্রেনিং করলাম। তারপরে কিন্তু আমি এভারেস্টে চলে যাই। এরপরে প্রথমে আমি ছোট ছোট পর্বত আরোহণ করলাম, মানে পর্বত আরোহণটা ওই যে বললাম যে আমাদের শিক্ষা জীবনের মধ্যে, আপনি প্রাইমারি, তারপর হাই স্কুল, দেন কলেজ, দেন ইউনিভার্সিটি। প্রথমে আমি 6,000 মিটার, মানে পর্বতে আপনার এক একটা মাইল ফল, যেমন 6,000 মিটার, 7,000 মিটার, 8,000 মিটার। তো 6,000 মিটারে 3-4টা পর্বতে গেলাম। তারপর আমি 7,000 মিটারে গেলাম, দেন 8,000 মিটারে গেলাম। 2009 সালে বাংলাদেশ থেকে আমি প্রথম এই যে 14টা 8,000 মিটার বললাম, যেটা এলিট ক্লাব, 2009-এর 27শে সেপ্টেম্বর আমি চয়ু, যেটা 6th হাইয়েস্ট, নেপাল এবং তিব্বতের বর্ডারে, আমি তিব্বত দিয়ে ক্লাইম করি। চয়ু 8,201 মিটার, প্রায় 27,000 ফুট, 26,901 ফিট।
তো ওইটা যখন আমি ক্লাইম করলাম তারপরে আমি যে না এবার আমি এভারেস্ট অ্যাটেম্প নিতে পারি, মানে এই ধারাবাহিক প্রসেস। এবং ফিজিক্যাল ফিটনেস আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা অ্যাথলেট মানে খেলোয়াড়, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, যে কোনো খেলা, ইভেন ব্যাডমিন্টন, টেনিস যাই খেলুক, তার কিন্তু ফিটনেসটার প্রতি সবচেয়ে বেশি জোর দিতে হয়। সে যত বড় খেলোয়াড় হোক, যত ট্যালেন্ট থাকুক, তার যদি ফিটনেস না থাকে তাকে কিন্তু দলে নেওয়া হবে না। ধরেন কোনো খেলোয়াড় আহত হলো, মেসি, রোনালদো বা নেইমার, তারা যখন খেলায় ইনজুর্ড হয় তখন কিন্তু তাকে পুনর্বাসন প্রক্রিয়া, যেটা একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, ওই পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সে যখন তার ওই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয় তারপরে কিন্তু তাকে দলে নেওয়া হয়। তাহলে ফিটনেসটা ইম্পর্টেন্ট। একটা খেলোয়াড়, একজন অ্যাথলেট যতটা সে খেলে তার চেয়ে বেশি কিন্তু সে জোর দেয় ফিটনেসের প্রতি, কারণ যার যত ফিটনেস ভালো তার কিন্তু খেলা তত ভালো হবে, সে তত ভালো খেলতে পারবে। যেহেতু ওই ফিটনেসটা ধরে রাখার জন্য আমরা সারা বছরেই আমরা ফিজিক্যাল ফিটনেস এক্সারসাইজ করি আমাদের ক্লাবের মাধ্যমে, আমরা দলগতভাবে, এবং এটা ধরে রাখি। এবং এরপরে প্রতি বছরই আমরা 2টা মৌসুমে হিমালয় অভিযান করি। একটা হলো প্রি মনসুন, যেটাকে স্প্রিং সিজনে বলে, এপ্রিল মে, আর একটা হলো পোস্ট মনসুন, মানে বৃষ্টিপাতের আগে এবং বৃষ্টিপাতের পরে, সেপ্টেম্বর অক্টোবর, যেটাকে অটম সিজনে বলে। সেই 2007 সাল থেকে আমি প্রতি বছরই ধারাবাহিকভাবে 2টা মৌসুমে কিন্তু অভিযান করছি, এবং এ পর্যন্ত ধরেন আমি 28টা অভিযান করেছি। মানে 25টা হলো একেবারে পর্বত আরোহণ, মানে মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন, আর 3টা ছিল হাই অল্টিটিউড ট্রেকিং এক্সপিডিশন, যে উচ্চতা হিমালয়ের ট্রেকিং এক্সপিডিশন। এইভাবে ধারাবাহিকভাবে আর কি অভিযানগুলো করা। তো অত উচ্চতায় গেলে একে তো অক্সিজেন কম, তারপরে হচ্ছে ওয়েদার অনেক ঠান্ডা। তো ওইরকম জায়গায় হচ্ছে মানুষ খাওয়া দাওয়া করে কিভাবে? এটা কি এর খাবার মধ্যে সাথে নিয়ে যেতে হয় নাকি রান্না করারও কোনো ব্যাপার থাকে? আমি ওই একটু ওই ওখানে আপনার আগের প্রশ্ন তো মানে এটা ছিল যে কি হ্যাঁ, হার্ডেল গুলো, ওইটুকু আমি বলে আমি difficulties বলতেছি গুলো, right. খাবারগুলো। ডিফিকাল্ট গুলো যেমন প্রথমত উচ্চতা বেড়ে গেলে প্রথম যেটা ডিসঅ্যাডভান্টেজ, মানে প্রথম সমস্যা হলো অক্সিজেন, ল্যাক অফ অক্সিজেন। মানে উচ্চতা বাড়তে থাকবে, অক্সিজেন কমতে থাকবে, এবং আমাদের যে অক্সিজেনই তো আমাদের শক্তি দেয়। আমি শক্তি কোথা থেকে পাবো? অক্সিজেন না থাকলে কিন্তু আমি শক্তি পাবো না। তো অক্সিজেন স্বল্পতার জন্য আপনি শক্তি পাবেন না। কি সমস্যা হয়? আপনার ঘুম আসবে না, প্রচন্ড হেডেক হবে, সিভিয়ার হেডেক, মাথা ব্যথা, ঘুম আসবে না, আপনার অ্যাপেটাইট নষ্ট হয়ে যাবে, আপনি কোনো কিছু খেতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, সবকিছুই খেতে পারবেন না। তো এই সমস্যাগুলো অক্সিজেন স্বল্পতার জন্য। এখন এটা যখন একটু প্রাইমারি স্টেজে থাকে, ওটাকে বলে এএমএস, আপনি অ্যাকুয়েট মাউন্টেন সিকনেস। এবং ওই যে বললাম যে মানে মেডিকেল সায়েন্সেই বলে 8000 মিটারকে ডেথ জোন। এই এএমএস যখন হবে আপনার এরকম দেখা যাবে যে এই সমস্যাগুলো যখন হবে, তারপর আপনি আরো একটু সিভিয়ার হলে, যেমন আপনার হেপ, হাই অল্টিটিউড পলমোনারি ইডিমা, মস্তিষ্কে পানি জমে, ফুসফুসে পানি যায়, সেলিব্রাল ইডিমা, পলমোনারি ইডিমা, হ্যাঁ, হাই অল্টিটিউড সেলিব্রাল ইডিমা, হাই অল্টিটিউড পলমোনারি ইডিমা, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। ফ্রস্ট বাইট, আপনারা হয়তো এটা শুনেছেন, তুষার কামড়। এই যে অত্যাধিক ঠান্ডা, আমি সর্বনিম্ন তাপমাত্রা ফেস করি -40, হিমাঙ্কের নিচে 40 ডিগ্রি। এই মাইনাস টেম্পারেচারে স্বল্প অক্সিজেন কি হয়, শরীরের আগার সেলগুলো মরে যায়। আমাদের শরীরের সব জায়গায় তো কোষ দিয়ে গঠিত, তাই না? আগা বলতে কি, ধরেন হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাক, কান, এই আগার সেলগুলো মরে যায়, এবং এটা সবার আগে হয় পায়েতে, কারণ হার্টের চেয়ে সবচেয়ে দূরে পা। তো টোজে এই অল্প অক্সিজেনে, হ্যাঁ, এই ব্লাড সার্কুলেশন তার বেশি সময় লাগে, এই জন্য পায়ের আঙ্গুলগুলোতে সবার আগে হয়। এটা নীল বা কালো হয়ে যাবে সেলগুলো মরে গিয়ে, তখন আপনি এটা আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকবে। তো পুরো হাতটা তো ইম্পর্টেন্ট, তাই না? আমি এরকম অনেক মানুষ দেখেছি যে 2 হাতের 10 আঙ্গুল নাই, 2 পায়ের 10 আঙ্গুল নাই। আমি কারো এরকম, কারো 1 কর কাটা পড়েছে, কারো 2 কর কেটেছে, হ্যাঁ, এরকম ফ্রস্ট বাইটের জন্য। হ্যাঁ, তো এটা ফ্রস্ট বাইট। তারপর সানবার্ন, মানে আপনি যদি কোনো একটা অভিযানের পরে, সামিটের পরে আমার চেহারা দেখতেন বিভৎস হয়ে যায় সানবার্নে আমাদের, কারণ আমরা বলি বাংলাদেশ হলো সি লেভেলে 100%, এখানে সূর্যের চেয়ে সবচেয়ে দূরে সি লেভেল, না? যখন আপনি 10,000, 15,000, 20,000, 25,000 ফিট উপরে উঠে যাচ্ছে, তাহলে সূর্যের কিন্তু আরো কাছে চলে যাচ্ছেন, তাই না? তাহলে এবং বাতাসে ওখানে যে ওজোন স্তর একেবারে ক্লিয়ার, আমাদের এখানে যেরকম ধুলোবালি, ওখানে কিন্তু এরকম কিছু নাই। সো ডিরেক্ট সানলাইটটা ডিরেক্ট আবার বরফে রিফ্লেক্ট করে লাগে, দুইভাবে লাগে। মুখমণ্ডল আমাদের সব ইউভি রের জন্য সব পুড়ে যায় আমাদের, হ্যাঁ, আমরা চামড়া টেনে টেনে উঠে ফেলি, এবং এটা একবার না কয়েকবার হয়। হ্যাঁ, আমাদের ওই যে আপনার অ্যাক্লিমেটাইজেশনের জন্য, উচ্চতায় শরীরকে মানানোর জন্য আমাদের অনেক এরকম আপ ডাউন করতে হয়। হ্যাঁ, তো এই যে এভারেস্ট অভিযানটা 2 মাসের, এই 2 মাস কেন লাগে? এই উচ্চতায় শরীরকে মানানোর জন্য এরকম অনেক ওঠানামা করতে হয়। তো সানবার্ন হয় আপনার ইউভি রের জন্য, মুখমণ্ডল স্নো ব্লাইন্ড, মানে এত ইউভি রের জন্য ধবধবে সাদা লাইট, আপনি অন্ধ হয়ে যাবেন। সবসময় আমাদের ইউভি প্রোটেক্টেড স্নো গগলস পরে থাকতে হয়। এরপরে আপনার ক্রেভাস, হিমবাহে যে গ্লেসিয়ার যে ফাটল হয়, ওই ক্রেভাসে পড়ে অনেকে আপনি মারা যেতে হবে। এখন ক্রেভাসগুলো 2 ধরনের, একটা হিডেন থাকে, একটা এক্সপোজ। যেটা এক্সপোজ এটা তো দেখা যায়, কিন্তু যেটা হিডেন উপর দিয়ে বোঝা যায় না, নিচে স্নো দিয়ে ঢাকা থাকে। হ্যাঁ, মানে এরকম যে খাটটা ভিতরে বোঝা যাচ্ছে না, ফাদের মতো। হ্যাঁ, ফাদের মতো। তো নিচে অনেক, যেমন এরকম শত শত ফিট গভীর এক একটা
খাদ, এই ক্রেভাসগুলো। সবচেয়ে ভয়ঙ্কর যেটা হলো অ্যাভালাঞ্চ, তুষারধস। মানে পর্বতে যে মানুষ মারা যায়, সবচেয়ে বেশি মারা যায় অ্যাভালাঞ্চে। যেসব কারণে এই অ্যাভালাঞ্চের থেকে আমি এই পর্যন্ত ৩ বার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি অলৌকিকভাবে। আমি ৩ অ্যাভালাঞ্চের মধ্যে পড়েছিলাম। ২ বার অ্যাভালাঞ্চের মধ্যে ১ বার ১ ঘন্টার জন্য বেঁচে যাই। ২০১০ এ আমি ১ ঘন্টার জন্য বেঁচে, আমার দলেরই হাঙ্গেরির একজন বারকোনি ওনার নাম, উনি মিসিং হয়ে যান। মানে ওনার ডেড বডিও খুঁজে পাওয়া যায়নি। মানে আমি যদি ডেড বডি না পাই বলতে পারি না তো যে মারা গেছে। মানে ওই অ্যাভালান্স তো স্রোতের মতো আসে, শত শত টন পুরো মানে ভেঙে বরফ, হান্ড্রেডস অফ টনস হ্যাঁ, আইস, হাজার হাজার টন, শত শত টন বরফ যে ঢালের ভেঙে মতো আসে, একদম স্রোতের হ্যাঁ মতো স্রোতের মতো আসে। জাস্ট এটা আমাদের ল্যান্ডস্লাইডের মতো। আমাদের বর্ষায় যেমন আমাদের পাহাড়গুলোতে মাটি ভেঙে পড়ে না, সেম জিনিস ওখানে তার মাটি নাই, ওই বরফ ভেঙে পড়ে। এবং এটাকে ঠেকানোর তো এটা কোনো ঠেকানোর উপায় নেই এবং এটার কোনো ফোরকাস্টিং নাই যে কখন কোথায় হবে অ্যাভালান্সটা। তো এই অ্যাভালান্স হলো সবচেয়ে ডেডলি, ভয়ঙ্কর। এবং আমি ৩ বার বেঁচে গেছি অ্যাভালান্স থেকে। ওই ১০ এ আমার হাঙ্গেরি, আমার দলে একজন মিসিং হয়ে যান, ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। আমি ১ ঘন্টার জন্য বেঁচে যাই। আমি ১ ঘন্টা আগে ওই পথটা দিয়ে নেমে আসছিলাম, ১ ঘন্টা পরে এই ঘটনাটা ঘটে। আর ২০১২ তে যখন নেপাল সাইড দিয়ে আমি আর নিশাত এভারেস্টে যাই আমরা, তখন আমরা ২ বার অ্যাভালাঞ্চের মধ্যে পড়েছিলাম, একেবারে অ্যাভালাঞ্চের মধ্যে ২ বার আমরা। তো অলৌকিকভাবে আসলে বেঁচে গিয়েছি। মানে অ্যাভালাঞ্চ হলে তো ওটাকে অ্যাভয়েড করা ছাড়া আসলে উপায় নেই। ওইখানে আপনি যদি এখানে কোনো একটা ঘটনা, ধরেন কিছু একটা রাস্তায় কিছু একটা বিপদ দেখেন, আপনি একদিকে দৌড় দিবেন, তাই না? ওখানে কিন্তু দৌড়ানোর কোনো স্কোপ নেই। দৌড়ানো মানে সুইসাইড করা। আপনাকে ওটাকে আলিঙ্গন করতে হবে। আলিঙ্গন করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমি ওই যে বরফের পর্বতে যে ঢালে যে দড়ি বাঁধা থাকে, রোপ, ওই দড়িতে কিন্তু আমার থাকতে হবে। দড়ি ধরে আমরা যেতে হয় দড়িতে। তো এই বিপদগুলো, এই হ্যাজার্ডগুলো হয় এইজন্য, মানে আমরা বলি যে পর্বতারোহণ যে ঝুঁকিপূর্ণ কেন, এই কারণগুলো। এবং মাউন্টেনে আমরা একটা বলি দেয়ার ইজ অনলি 3 রিয়েল স্পোর্টস: মাউন্টেনিয়ারিং, বুল ফাইট আর কার রেসিং। আমি এটাকে অন্য খেলাগুলোকে কোনো করতেছি না, অল আদার আর মেয়ার গেম, মানে এটা বলে মানে এগুলোতে ডেথ রিস্ক এত বেশি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো। আর হলো এটা হলো গিয়ে ঝুঁকিগুলো, কেন এটা ঝুঁকি। আর খাবার দাবার যেমন আপনি বলছিলেন, আমরা পর্বতারোহণ এভারেস্ট যদি বলি, আমি যে কোনো ৮,০০০ মিটারের অভিযানটা আমাদের ১.৫ থেকে ২ মাস। এই অভিযানটা এই ২ মাসের কিন্তু হিসাব করে খাবার দাবার নিয়ে যাও এখানে। সব কিছু আপনি বাসা বাড়িতে যা যা খান সব নিয়ে যাইবেন, তার চেয়ে অনেক বেশি নিয়ে যাওয়া আইটেম, যেগুলো আমরা বাসা বাড়িতে খাই না, কিন্তু খেতে ইচ্ছা করে না, ওই যে বললাম অক্সিজেন স্বল্পতার জন্য। আমরা ধরেন এখানে চাল, ডাল, মশলাপাতি, ইভেন আপনি বাসা বাড়িতে যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেই গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হয়, জেনারেটর নিয়ে যাওয়া হয়, মানে একটা ৮,০০০ মিটারের অভিযানে। ওইখানে ফ্রোজেন মাংস, মানে চিকেন নিয়ে যাওয়া হয়, মুরগি ওখানে, কিন্তু সব বাইরে রেখে ফেলে রাখা, কিছুই পচে না, কারণ ওখানে তো সব সাবজেরো টেম্পারেচার। তো ডিম সব কিছু নিয়ে যাওয়া হয় সব। এবং পানির তো কোনো অভাব নেই, পানি হলো বরফকে আমরা পানি করে ফুটিয়ে ওটাকে সবকিছু রান্না বান্না করা হয়। এবং ওখানে কোনো কিছু ঠান্ডা খাওয়া যায় না, সব হলো গরম খায়। এবং আমাদের প্রচুর তরল খাবার খাই, যেমন চা, কফি, স্যুপ, হরলিক্স, বিভিন্ন চকলেট ড্রিঙ্ক। উচ্চতায় শরীরকে অ্যাক্লিমেটাইজ করার জন্য এই তরল খাবারটা অনেক সহযোগীর ভূমিকা পালন করে। ওখানে রান্না করার জন্য কি হচ্ছে মানে ওপেন পট ইউজ করা হয় নাকি সবসময় প্রেসার কুকার? সবসময় প্রেসার কুকার। আচ্ছা, প্রেসার। আমি মজার একটা কথা বলি, ২০১১ তে যেবার আমি প্রথমবার এভারেস্ট আরোহণ করি, তখন অ্যাডভান্স বেস ক্যাম্পে, তিব্বত দিক দিয়ে অ্যাডভান্স বেস ক্যাম্পটা হলো, সরি না, বেস ক্যাম্পটা হলো ৫,২০০ মিটার, ১৭,০০০ ফুট। তিব্বত দিকে বেস ক্যাম্প পর্যন্ত গাড়ি চলে যায়। তো আমি একদিন মসুরির ডালের, মানে, এবং বললাম যে সবকিছু খাওয়া যায় না, আমরা কি করি ওখানে আমাদের মতো করে, আমাদের ইউরোপিয়ানদের একরকম তাদের ফুড হ্যাবিট, তাই না? আমাদের আরেক রকম। তো আমরা ভাত খাই একটু তরকারি দিয়ে, যদি একটু মুরগি মাংস এবং একটু ডাল দিয়ে, তারপরে একটু আমি আচার নিয়ে যাই, যেমন ওই অক্সিজেন স্বল্পতা, আচারটা ভালো লাগে, একটু ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে আচার দিয়ে ভাত খাই। মানে এটা আমি আমার অভ্যাসটার কথা বলছি। একদিন আমি মসুরির ডাল মানে ফুটানোর জন্য আমি একটু নর্মাল পাত্রতে নিলাম, যে আমি মসুরির ডালের ভর্তা করব, ভর্তা করে মসুরির ডাল দিয়ে আচার দিয়ে ভাত খাবো দুপুরে। ১ ঘন্টা আমি, সবাই বসে আছে, আমি বলছি অল্প একটু ডাল, হয়তো ৫-৬ মিনিট লাগবে। আধা ঘন্টা ১ ঘন্টা পারে ওরা আবার, আমার যারা কুক ছিল সে বড় হাসতেছে আমার অবস্থা দেখে। আমি নর্মাল একটা পাত্রতে নিয়েছি, আর তো ফুটেই না। সবকিছুই প্রেসার কুকারেই করতে হয়। হ্যাঁ, কারণ মানে এয়ার প্রেসার অনেক লো হয়ে গেলে তখন হচ্ছে খুব লো টেম্পারেচার হচ্ছে ভেপারাইজেশন শুরু হয়, বয়েলিং শুরু হয়, তখন হচ্ছে সিদ্ধ হবে না আর কি, অনেকক্ষণ তাপ দিলেও সিদ্ধ হবে না। তার মানে তো এখানে বলতে গেলে যে প্রত্যেকটা স্টেপ আমরা এভরিডে লাইফে যা যা করি সেরকম প্রত্যেকটা স্টেপেই ওখানে কিছু হার্ডেল আছে, কিছু হচ্ছে ডেঞ্জার আছে। সো এত ডেঞ্জার, এত ডিফিকাল্টিজ এগুলো মাথায় নিয়ে মানুষ আসলে ওই পর্বতারোহণে যায় কেন? এই নেশাটা কোত্থেকে আসে? এটার জন্য আমি একটা জর্জ ম্যালোরি, যে পায়োনিয়ার ব্রিটিশ মাউন্টেনের, ওনার কথা বলবো। জর্জ ম্যালোরিকে আমি খুব, মানে যদি বলে আমার হিরো জর্জ ম্যালোরি পর্বত, এবং আমি ওনার দ্বারা অনেক ইন্সপায়ার্ড হই, ওনার জীবনী পড়ে, ওনার এতে। জর্জ ম্যালোরি উনি বলেছিলেন যে, আপনি জানেন যে একটা কথা, যে বিকজ ইট ইজ দেয়ার, এই শব্দটা। হ্যাঁ, জর্জ ম্যালোরি সে শুরুর দিকের ১৯২১, ২২,
1924 ধারাবাহিক এভারেস্ট অভিযান করছিলেন, হ্যাঁ? এবং উনি 1924 সালের ওনার ফান্ড রেজিং এর জন্য 1923 সালে আমেরিকার বিভিন্ন জায়গায় উনি লেকচার দিচ্ছিলেন। হুম, হুম। তখন এক জায়গায় এক আমেরিকান জার্নালিস্ট ওনাকে প্রশ্ন করে, "এত হ্যাজার্ড এই যে সমস্যাগুলো, হোয়াই ইউ গো দেয়ার?" তখন উনি বলেছিলেন যে, "বিকজ ইট ইজ দেয়ার।" হ্যাঁ? তো এই কথাটা এভারেস্ট যেরকম কিংবদন্তি, হিলারি তেনজিং যেমন কিংবদন্তি, জর্জ মেলোরি কিন্তু সমান কিংবদন্তি এবং ওনার এই উক্তিটা, "বিকজ ইট ইজ দেয়ার।" বিকজ ইট ইজ দেয়ার। একটা জিনিস উনি ওনার সেই স্পিচে উনি বলেছিলেন যে, দেখেন, "উই ডু নট লিভ টু ইট অ্যান্ড মেক মানি। উই ইট অ্যান্ড মেক মানি টু বি এবল টু লিভ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট লাইফ মিনস অ্যান্ড হোয়াট লাইফ ইজ ফর।" যে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি শুধু খাবো আর অর্থ উপার্জন করবো, এই জন্যই কি পৃথিবীতে আসা? আমরা খাই এবং অর্থ উপার্জন করি বেঁচে থাকার জন্য, তাই না? কিন্তু আমাদের দেশে আমরা যদি দেখি, মনে হয় যেন আমরা বেঁচে আছি শুধু খাওয়ার জন্য, অর্থ উপার্জন করেছি, জীবনের আর কোনো মানে কাজ নাই। তো এবং জর্জ মেলোর এই কথা, এবং উনি বলেছিলেন, দেখেন, যে আমরা এই পর্বতারোহণের মতো এরকম একটা কঠিন কাজে গিয়ে বুঝতে পারি যে আমার লিমিটটা কত। একজন মানুষের, দেখেন, আপনি যদি আমরা বলি যে ক্রিকেটে আমরা দেখি যে আজকে বাংলাদেশে হিমালয় সমান রানের পাহাড় ডিগাতে হবে, পর্বত প্রমাণ বাধা বা এভারেস্ট সম বাধা। এভারেস্ট, হিমালয়, পর্বত হলো কঠিনের প্রতীক, তাই না? আমরা কঠিন কথায় হিসাবে কথায় আমরা যে এটাকে নিয়ে আসি। সবচেয়ে এক্সট্রিম ওই জায়গাটা, তাই না? এটা নিয়ে আসি। তো ওই জায়গায় গিয়ে আমি বুঝতে পারি আমার লিমিটটা কত। তো জর্জ মেলোরি এই কথাগুলো বলেছেন, এবং উনি বলেছেন আসলে দেয়ার ইজ নো ইউজ। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট, উনি বলেছেন দেয়ার ইজ নো ইউজ অফ ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট। যে আমরা ওখান থেকে কোনো কিছুই পাবো না, ওই চূড়ায় গিয়ে কোনো হিরো, স্বর্ণ, রৌপ্য, কোনো জেমস, ডায়মন্ড, কোনো মূল্যবান কিছুই পাবো না। হোয়াট উই গেট ফ্রম দিস অ্যাডভেঞ্চার জাস্ট শির জয়, অ্যান্ড জয় ইজ আফটার অল দ্য এন্ড অফ লাইফ। যে একজন মানুষ আনন্দ পায়, এর চেয়ে কি, আমরা আসলে আনন্দ পাই, এবং প্রতিটা ওই ভয়ঙ্কর বিপজ্জনক স্টেপ আমরা ওইখানে উপভোগ করি। ধর একটা কঠিন পথ আমি পাড়ি দিলাম, এবং পাড়ি দেওয়ার পরে আমার মনে ভয় লাগে, মৃত্যু ভয় কেন পায়? আমিও পাই, সবাই পায়, তারপর আমরা সামনে এগিয়ে যাই। আমি যদি ভয় পেয়ে চলে আসতাম তাহলে তো বলতে না যে সাহসিকতা হলো, তাই না? ভয় পেয়েও আমরা সামনে এগিয়ে যাই, এবং ওই যে প্রতিটা স্টেপ আমরা উপভোগ করি, এবং যখন ওই কঠিন পথটা পেরে যায়, কি একটা কঠিন পথ, নিজের কাছে একটা কে কি বললো যে আমার এবারে যে আমি কি আসলে অন্য মানুষ, আমি কি হলো, কিন্তু আমার নিজের কাছে যে একটা গর্ব হয় নিজের কাছে যে আমি এই কঠিন পথটা পারি, একটা কঠিন একটা কাজ করলাম। এটা কিন্তু প্রত্যেকটা পর্বতারোহীর মনে হয়। এবং পৃথিবীর যে কোনো, আমি মনে করি যে কোনো অ্যাথলেটের চেয়ে একজন পর্বতারোহীর জীবন কিন্তু অনেক মানে কঠিন, দীর্ঘ সংগ্রামের জীবন। প্রতিটা, সেই আমেরিকা হোক, ইউরোপে হোক, বাংলাদেশের প্রত্যেকটা পর্বতারোহীর জীবন কিন্তু কঠিন সংগ্রামের জীবন। এবং পর্বতারোহীরা কিন্তু অনেক বেশি মানুষকে তার কাজের মাধ্যমে ইন্সপায়ার করতে পারে যে কোনো পর্বতারোহী, যে কোনো অ্যাথলেটের চেয়ে একজন পর্বতারোহী তার জীবনটা কেন ওরকম। ভাই, আপনি যে মিথস অ্যান্ড লেজেন্ডস এর কথা বলছিলেন, যেমন কিংবদন্তির মধ্যে হচ্ছে আপনি হিলারি তেনজিং এর নাম নিয়েছেন, কিংবা জর্জ মেলোরির নাম এরকম আরো নিয়েছেন। অনেকে আছেন। তো ওই এলাকায় তো হচ্ছে কিছু লোকাল মিথস অ্যান্ড লেজেন্ডস প্রচলিত। যেমন আমরা হচ্ছে ছোটবেলা থেকে শুনে এসেছি যে মানে বাচ্চাদের গল্প হিসেবে বা কার্টুনে দেখে এসেছি যে হিমালয়ের উপরে কি থাকে? অ্যাবোমিনেবল স্নোম্যান, ইয়েতি থাকে। যে অনেক বিশাল দৈত্যাকার একটা তুষার প্রাণী, মানব। তুষার মানব থাকে ওইখানে। তারপর আবার এরকম শুনে এসেছি যে ওইখানে মাউন্ট কৈলাস, যেটা ওই কৈলাসে হচ্ছে উঠা যায় না। উঠা কারণ যায় না। ওইখানে আশেপাশের মানুষ এটাকে পবিত্র জ্ঞান করে, যে দেবতাদের আবাসস্থল মনে করে। সো এজন্য হলি হচ্ছে মাউন্টেন হ্যাঁ, ওটা ওই হোলি ধরনের। মাউন্টেন মনে করে। সো এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখেন? ইয়েতির ব্যাপারটা হুম, মানে হুম। আসলে কি, আমরা কিন্তু মিথ বা এই ধরনের একটা, যেমন ভূতের গল্প, এগুলি সব কিন্তু ওই যে রাক্ষস গল্প, এগুলি কিন্তু পছন্দ করে মানুষ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো যে মানুষ যেটা পছন্দ করে সেই গল্প কিন্তু হবে। আপনি দেখবেন যদি সুন্দরবনে যান, দেখবেন সুন্দরবনে আশেপাশে সবাই কিন্তু বাঘ দেখেছে, হ্যাঁ, দেখবেন হ্যাঁ। বাঘের গল্প বলে, জীবনে না দেখলেও দেখবেন হয়তো বাঘের পাছাটা, সবাই কিন্তু বাঘ দেখেছে, হ্যাঁ, এবং হ্যাঁ। বাঘের সাথে তার ভয়ঙ্কর গল্প আপনাকে বলবে যে মোটামুটি বাঘের মুখে মারা যেত সে, এই ধরনের হ্যাঁ, গল্প। মানে আমরা গল্প বলতে মানুষ পছন্দ করে, তাই না? তো হিমালয়ে উচ্চতায় যেমন ইয়েতির ব্যাপারটা নিয়ে অনেক, যেমন এটাকে জর্জ 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 এটাকে রেইনহোল্ড মেজনার, একজন ইটালির পর্বতারোহী, উনি এটা নিয়ে একটা বই লিখেছিলেন যে আসলে কি ওইখানে কিছু প্রাণী পাওয়া যায়, হয়তো ভাল্লুকের মতো বা এরকম কিছু দেখা যায়। মানুষ যেহেতু ব্রেনে অক্সিজেন কম যায়, হেলুসিনেশন হয়, হুম। তখন মানুষ অনেক রকম কিছু দেখে, ওই জিনিসটাকে হয়তো দেখে। অনেক সময় মেঘকে এরকম মনে হয় যেন একটা মানুষের মতো, হ্যাঁ, হুম। আকাশে যে মেঘ দেখে তার কাছে মনে হয় যে একটা মানুষের মতো, যেহেতু হেলুসিনেশন হয়। এটা আসলে ওই হ্যালুসিনেশন থেকে। আর অনেক রকম উচ্চতায় মানে হয়তো 17, 18, 19, 20,000, 21,000 যেসব প্রাণী থাকে মানে স্তন্যপায়ী, তাদেরকে দেখে হয়তো এরকম মনে হতে পারে। আর মানে এই মিথ এবং বললাম যে গল্প করতে, হুম, হুম। এগুলো আমরা পছন্দ করি। মানুষ পছন্দ করে বলেই মানুষ এটা বলে। হ্যাঁ? ওইখানকার এই মানুষগুলো, ওই পাহাড়ি মানুষরা। ওই উচ্চতায় অনেক জায়গায় স্নো লেপার্ড আছে। হয়তো স্নো লেপার্ডটা তো অত বড় না। স্নো লেপার্ড ইয়াক এবং অন্যান্য প্রাণীকে খায় স্নো লেপার্ড। তো এটা এরকম। আর পবিত্র চূড়া এরকম হিমালয়ে অনেক কিন্তু হলি মাউন্টেন আছে। যেমন আচ্ছা। আপনার কৈলাস আছে, যেটা আমাদের ব্রহ্মপুত্রের উৎপত্তি, মানস হুম, হুম, সরোবর হুম, হুম। থেকে তিব্বতের।
আহ, এখানে যদি অন্নপূর্ণা কেউ যায়, পোখারা থেকে ফিশ টেল নামে একটা চূড়া আছে, মৎস্যপুত্রে, যে মাছের লেজের মতো, ফিশ টেল বলে অন্নপূর্ণার রিজনে, ওটা একটা হলি মাউন্টেন। এরকম আরো চূড়া আছে যেগুলো হলি মাউন্টেন। এবং ইভেন এই যে কাঞ্চনজঙ্ঘা, যেটা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, এটা কিন্তু সিকিম এবং নেপালের বর্ডারে পড়েছে, সীমান্তে দুইটা দেশের, ইন্ডিয়ার সিকিম। তো সিকিম দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘায় উঠা যায় না, পারমিশন দেওয়া হয় না। ইভেন ইন্ডিয়ানদেরও যদি কাঞ্চনজঙ্ঘা অভিযান করতে হয়, নেপাল সাইড দিয়ে যেতে হয়। কারণ সিকিমিজদের কাছে ওটা হলি মাউন্টেন, কারণ ওখানে দেবতাদের বাস, পবিত্র চূড়া, কারণ ওখানে পা দেওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য মানে এরকম। তো এই মিথগুলো ওরা 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 ওদের ধর্মীয় যে উচ্চতায়, যেমন বিভিন্ন আদিবাসী গোষ্ঠীগুলো বাস করে, ক্ষুদ্র জাতিসত্তা, যেমন শেরপা, এটা তো এক একটা জাতি, শেরপা, মাগার, রাই, তামাং, গুরুং, লিম্বু, এরকম অনেক জাতি আছে যারা হিমালয়ের বিভিন্ন উচ্চতায় বাস করে। আমি জানি না, কোনো এক অজ্ঞাত কারণে টিবেটিয়ান শেরপারা সব উঁচু উঁচু গ্রামগুলোতে বাস করে, শেরপাদের বসতি, কোনো এক অজ্ঞাত কারণে। তো ওদের কাছে, কারণ ওইখানের প্রকৃতিটাই বিরূপ, তো ওরা বিশ্বাস করে যে এখানে ঈশ্বরের করুণা ছাড়া এখানে বেঁচে থাকা সম্ভব না। ওই সব এবং অভিযানের সময় তাই তাদের এটা, যেহেতু কারো জন্মই হচ্ছে মাইনাস, মানে ধরেন টেম্পারেচারে 50% অক্সিজেনে, তাই না? তো এই জন্য তারা সারা বছরে কেস পরে থাকতে হয় ওই ওইরকম জায়গায় কিছু কিছু। তো তারা এই ধর্মীয় বিশ্বাস থেকে তারা যে এগুলো পালন করার জায়গায় দেখেন, যেমন এভারেস্টের উপরে বা বিভিন্ন চূড়ায় প্রেয়ার ফ্ল্যাগ থাকে, 5টা রঙের পতাকা তারা নিয়ে যায়, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, ওই যে পঞ্চভূত বলে বিভিন্ন বাণী আছে, ওই পতাকাগুলোর মধ্যে বিভিন্ন ওদের ধর্মীয় বাণী লেখা থাকে। ওদের বিশ্বাস যখন এটা বাতাসে পতাকাটা নড়বে, ঈশ্বরের করুণা বাতাসে ছড়িয়ে পড়বে, ওদের মঙ্গল হবে, এটা ওদের একটা ধর্মীয় বিশ্বাস। হ্যাঁ, প্রেয়ার হুইল আছে, ওটাকে ঘুরালে, ওদের ধর্মীয় বাণী লেখা থাকে, ওটা ঘুরালেই প্রার্থনা হয়ে যায়, মানে আপনার পড়তে হচ্ছে না, এরকম। তো এরকম অনেক রকম মানে মিথ মানুষের আসলে কুসংস্কার থেকে হোক বা ধর্মীয় বিশ্বাস থেকে হোক, অনেক কিছু এই ধরনের ওইখানে তাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে সবগুলো। ভাই ওইখানে ওই উঁচু উঁচু জায়গায় যারা বাস করে, যাদের হচ্ছে জন্মই হচ্ছে এই যে বললেন 50% অক্সিজেনে, কিংবা হচ্ছে এত সাবজিরো টেম্পারেচারে, সো ওদের কি ফিজিওলজি আমাদের থেকে অনেক ডিফারেন্ট? অবশ্যই, এটা একটা গবেষণার বিষয়। মানে শেরপাদের বডি নিয়ে, শেরপাদের ফিজিওলজি নিয়ে এখনো মানে মেডিকেল সায়েন্সের একটা গবেষণার ব্যাপার এবং অনেক রহস্যময়। আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম কিছুদিন আগে, মানে এভারেস্টের হাইটে একটা প্লেনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যেমন ইউরোপ, আমেরিকাতে একজন শেরপাকে রাখা হয়েছে, এবং সবাই এভারেস্টের হাইটে ধরেন 29,000 ফিট, ওই হাইটে অক্সিজেন মাস্ক লাগিয়ে সবার অক্সিজেন মাস্ক খুলে ফেলা হলো। তো কিছুক্ষণের মধ্যে অন্য সবাই আনকনসাস হয়ে গেল, শেরপারও খুলে ফেলো, কিন্তু শেরপা কিন্তু হয়নি আনকনসাস। হ্যাঁ, তার মানে ওর বডিতে এরকম কিছু ব্যাপার আছে যেটা তাকে ওই অল্প অক্সিজেন, এবং এটা একটা বাচ্চা যে ছোটবেলায় 14-15 হাজার ফুটে জন্মগ্রহণ করতেছে, যে মোটামুটি অলমোস্ট 50% অক্সিজেনে, তো তার ফুসফুস আর আমি সি লেভেলে জন্মগ্রহণ মানে করি এক হবে না। ওর ফুসফুস হয়তো বড়, ওর লাং ওইভাবে, এবং তার ব্লাড মানে রেড ব্লাড সেল হয়তো বেশি প্রডিউস করে, মানে তার মেকানিজমটাই অন্যভাবে তৈরি হয়েছে বডির, তাই না? এবং ও এই জন্য আমাদের গাইড হিসাবে, আমি যেখানে 1 কেজি নিতে আমার অনেক কষ্ট হয়, ও সেখানে 1 মণ নিয়ে উঠে যেতে পারে ফিজিক্যালি। আমি মনে করি পৃথিবীতে যারা মানে সবচাইতে পরিশ্রমী জাতি এই শেরপারা। কারণ কি, যেখানে বেশি অক্সিজেন আছে সেখানে কিন্তু অনেকেই শক্তিশালী, বেশি অক্সিজেনে, তাই না? স্টিল যেখানে অক্সিজেন কম সেখানে শক্তিশালী হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে লিকলিকে পাতলা পাতলা শেরপারা, ওরা অনেক, আমার মনে হয় সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, কারণ অক্সিজেন কমে তারা অনেক শক্তিশালী। এই স্ট্রেংথটা অন্য কেউ কিন্তু দেখাতে পারে না। আমার মনে হয় যেন শেরপারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি, যেখানে অক্সিজেন কম সেখানে তারা অনেক বেশি শক্তিশালী। ভাইয়া এই যে বড় বড় পর্বতমালা যেগুলো আছে আমাদের এখানে কাছাকাছি, হচ্ছে হিমালয়, তারপর হচ্ছে অ্যান্ডিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকা অ্যান্ডিজ আছে, ইউরোপে আল্পস আছে। হ্যাঁ, সো এগুলোতে ভাই আপনার এক্সপ্লোরেশনের যে এক্সপেরিয়েন্স বলেন বা ইচ্ছা বলেন, সেগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। আমি কিন্তু হিমালয়ের বাইরে কোনো অভিযানে যাইনি, অন্য কোনো কন্টিনেন্টে, মানে অন্য কোনো মহাদেশে, সেই আন্দিজে বা আল্পসে। মানে আমার আসলে কি ঝোঁকটা হলো গিয়ে হিমালয়ে, মানে এত বেশি এখানে মানে বৈচিত্র্য, মানে হিমালয়ের এরকম একটা ব্যাপার যে হিমালয়ের রূপ, এটা আসলে কখনো শেষ হওয়ার নাই। মানে এটা মানে হিমালয় প্রতিবারই আমার কাছে নতুন মনে হয়। ভাইয়া এপিসোড শুরুর আগেও বলছিলেন যে অন্য কোথাও হচ্ছে 7,000 মিটারের মতোই নাই, আর হিমালয় হচ্ছে 100-র বেশি হচ্ছে এরকম আছে। আমি কিন্তু অন্য ওটারও একটা সৌন্দর্য আছে, আন্দিজের একটা খুব সুন্দর, আলসে, কিন্তু আমি ওটাকে কোনো ছোট করছি না। কিন্তু আমার ঝোঁকটা যেহেতু আমাদের কাছে অনেক বেশ সহজে আমরা যেতে পারি অ্যাক্সেস, কাজে পৃথিবীর প্রতিটা জায়গায় আমার যাওয়ার ইচ্ছা। কিন্তু একটা মানুষ এক জীবনে কত জায়গায় যেতে পারবো, তাই না? আমাদের মানে ইচ্ছা থাকলে অনেক কিছু আমরা করতে পারি না। কাজে যেটা আমার সাধ্যের মধ্যে যেটা করতে পারবো মনে করছি, যে যেহেতু
অন্য মহাদেশগুলোর যেখানে পর্বতগুলোতে যেখানে অভিযান শেষ হয়, হিমালয়ে কিন্তু ওখান থেকে অভিযানটা শুরু হয়। হুম, হুম, হুম। কারণ অন্য মহাদেশের মানে আমার যেহেতু ঘরের কাছে আমি অনেক কাছে যেতে, এবং হিমালয় এরকম একটা জায়গা, এটা একটা মানে শুধু যে পর্বতারোহী জায়গা না, এখানে কত রকম যে পাখি আছে, প্রকৃতির যে ফ্লোরা অ্যান্ড ফনা, মানে আপনার উদ্ভিদ প্রাণী, হিমালয়ে 10,000 প্রজাতির উদ্ভিদ আছে, তার মধ্যে 3,000 প্রজাতির উদ্ভিদ এন্ডেমিক। আপনি তো জানেন যে শুধু এখানেই আছে, পৃথিবীর আর কোনো জায়গা আর নেই। আপনি কোথাও যদি শুধু সম্ভব না। পর্বত আরোহণটা, আমি মনে করি যে কোনো পিকে সামিট করা আমাদের জন্য বোনাস। হুম, হুম। আমি যে হিমালয়ের রূপ বৈচিত্র্য দেখছি, এটা আমার কাছে অনেক বিশাল ব্যাপার। যে আমরা যখন ট্রেইলে হাঁটছি, সেখানকার এই যে জাতিগুলির জীবনধারা, ওদের বাড়িতে আমরা থাকছি যে ওদের সাথে, ওইখানে যে প্রকৃতি, ফুল, পাখি, হিমালয়ে 1,000 প্রজাতির পাখি আছে, তার মধ্যে 15 প্রজাতির পাখি এন্ডেমিক, মানে এটা শুধু হিমালয়ে আছে, অন্য কোনো। যেহেতু আমি একজন বার্ড ওয়াচার, পাখি পছন্দ করি, তো ওখানে কত সুন্দর পথে হাঁটছি, পাহাড়ি ঝর্ণা, মানে ঝর্ণার প্রচণ্ড শব্দে গতিতে সেই নদীগুলো বয়ে যাচ্ছে, ঝর্ণার শব্দে, পাখির গান, পাখির ডাক, এগুলো আসলে অসাধারণ। এবং যখন স্প্রিংয়ে সময় রডোডেন্ড্রন বিভিন্ন রকম ফুল ফুটে থাকে, যখন স্প্রিংয়ে অন্য সময়ে, যে নাম না জানা পথে পথে যে ফুল ছড়িয়ে আছে, নাম না জানা অনেক রকম ফল গাছে যেটা আছে, আমরা ওরকম ফলও খেয়েছি অনেক সময়। তো এটা আসলে অসাধারণ আমার কাছে হিমালয়ের রূপ। মানে তো এই এক্সপেরিয়েন্সটা তো অন্য কোথাও আসলে কোনোভাবেই পাওয়া সম্ভব না। না, আপনি বই পড়ে হয়তো অনেক কিছু আমরা জানি, তাই না? যে জায়গায় আমরা বলি বই আমাদেরকে ওখানে নিয়ে যায় যে, কিন্তু আসলে আমি ফিজিক্যালি আপনি ওখানে যাওয়া আর বই পড়ে, এটা দুইটা অনেক পার্থক্য, তাই না? আপনি ফিজিক্যালি গিয়ে মাইনাস টেম্পারেচার, যেমন -40 কি আপনি পড়লেন একটা বইতে যে হ্যাঁ। -40, কিন্তু আর আপনি ফিজিক্যালি ফিল করতেছেন। তাই ফিজিক্যালি ফিল করার ব্যাপারটা আসলে আলাদা। ভাইয়া এই যে অভিযানগুলো, এই অভিযানগুলো আসলে কিরকম এক্সপেনসিভ? কারণ অনেক কিছু ম্যানেজ করতে হয়, মেইনটেইন করতে হয়। হয়তো সাথে হচ্ছে অনেক রিসোর্সেস লাগে। সো এরকম একেকটা এক্সপেডিশন কিরকম এক্সপেনসিভ হতে পারে? পর্বতারোহণ খুবই যেমন ঝুঁকিপূর্ণ, তেমন কিন্তু অনেক ব্যয়বহুল একটা আচ্ছা। ক্রীড়া, মানে খেলা। তো আপনি যদি ছোট পর্বতে যত খরচ কম, উচ্চতা বাড়তে থাকবে, ঝুঁকিও বাড়তে থাকবে, খরচও বাড়তে থাকবে। এভারেস্ট যেহেতু সবচাইতে উঁচু, হুম, হুম। এর খরচটা সবচেয়ে বেশি। যেমন আমি যখন এভারেস্ট অভিযান করি, আমি কিন্তু ২০১০, ১১, ১২ ৩ বার এভারেস্ট অভিযান করি। ১০, ১১ তিব্বত দিয়ে, ১২ তে নেপাল দিয়ে। হুম। তখন আমাদের খরচ ছিল প্রায় $৩৫,০০০ আচ্ছা। পার পারসন। এখন কিন্তু আপনি যদি এভারেস্টে যেতে চান, বা আমি যদি আবার এভারেস্টে যেতে চাই, আমাকে এখন মিনিমাম $৫০,০০০ $US খরচ করতে হবে পার পারসন। এছাড়া ওই যে একেক পর্বতে, যে বললাম যে ছোট পর্বতগুলোতে আমাদের ২,৫০০, ৩,০০০, $৪,০০০, $৫,০০০ পার হেড পর্বত লাগে। ৬,০০০ মিটারগুলোতে, ৭,০০০ মিটারে আরেকটু বেশি। এরকম করে উচ্চতা বাড়তে থাকে, খরচও বাড়তে থাকে। তো যে কারো পক্ষে তো আসলে এই খরচ পোষানো পসিবল না। বা এটার জন্য আসলে অনেক লম্বা একটা প্রিপারেশন দরকার। তো আ অন্যান্য স্পোর্টস এর মতো বা হচ্ছে এরকম অ্যাথলেটিক অ্যাক্টিভিটির মতো, এটা কি হচ্ছে এখন শুধু যাদের হচ্ছে এই মেইনসটা আছে বা যাদের রিসোর্সেস আছে, এটা কি তাদের জন্য এক্সক্লুসিভ বা এটা একটা শখের জিনিস? নাকি এখানে আসলে ক্যারিয়ার অপরচুনিটিও আছে, স্পন্সরশিপেরও অপশন আছে, সুযোগ আছে এরকম? এই পর্বতারোহণ কিন্তু আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু প্রত্যেকটা অভিযানেই স্পন্সর নিয়ে করেছি। আমাকে আচ্ছা। স্পন্সর করে। আমার কিন্তু ব্যক্তিগত টাকায় আমি অভিযান করিনি, এবং আমার ব্যক্তিগত টাকা আমি অত ধরি না যে আমি ব্যক্তিগত টাকায় করব। হয়তো ইউরোপ আমেরিকানদের সম্ভব হয়, বা হুম, হুম। হয়তো অন্য কারো সম্ভব হয়। হয়তো একটা ৬,০০০ মিটার, বড়জোর ৭,০০০ মিটার এরকম সম্ভব। ৮,০০০ মিটার অভিযানগুলো সম্ভব না, এবং আমি আবার প্রত্যেকটা আমি এখানে ভাগ্যবান নিজেকে মনে করি যে আমি প্রত্যেকটা অভিযানেই আমি এ পর্যন্ত আ ২৫ টা পর্বত আরোহণ হুম, অভিযান হুম। করেছি হিমালয়ে। সবই কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানের আমাকে স্পন্সর করেছে আচ্ছা। বিভিন্ন, এবং আমাদের যে ক্লাবটা বিএমটিসি, হুম, হুম। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, বাংলাদেশের ১ম পর্বতারোহণ ক্লাব, যেটা ইনামাল হক প্রতিষ্ঠা করেছেন। তো আমরা প্রতিটা অভিযানেই আমরা স্পন্সর নিয়ে করেছি। অনেক প প্রা বে মানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে স্পন্সর করেছে। হুম, হুম। আ আমি মনে করি যে আমার জীবন থেকে আমি একটা জিনিস শিখেছি। অনেক কষ্ট হয় অভিযানে যাওয়ার আগে আরেকটা অভিযান এই স্পন্সর কালেক্ট করা। আসলেই তাই। মানে আপনি যখন অভিযানে যাবেন, তার আগে মোটামুটি একটা অভিযানের মতো করতে হয় আমাদেরকে এই স্পন্সর জোগাড় করার জন্য। অনেক অভিযানে অনেক প্রতিষ্ঠানের কাছে যেতে হয়। অনেক জায়গায় ভালো ফিল্ড হয়, আবার মানে ভালো মানে অভ্যর্থনা পায়, অনেক জায়গায় ভালো অভ্যর্থনা পায় না। সবাই তো মানে মানুষ বিভিন্ন রকমের মানুষ থাকে। অনেকে বোঝে না পর্বতারোহণের ব্যাপারটা, যে পর্বতারোহণ করে কি হবে, হুম, তাই না? হুম, হুম। আপনি তো এভারেস্টে গিয়েছেন, আবার ছোট পর্বতে কেন যাবেন? এরকম অনেক মধ্যে। তো তাদেরকে বুঝাই, যেমন বাংলাদেশ ক্রিকেটের সব টিমের সাথে যদি জিতে যায়, তারপরে তো বাংলাদেশ ওই জিম্বাবুয়ের সাথে খেলবে, কেনিয়ার সাথে খেলবে, তাই না? যারা ছোট খেলবে। তো এটা আসলে বুঝতে চান না, তারা বুঝতে পারে না। এটা আসলে তাদের দোষ না। আমরা আসলে পর্বত মনস্ক না। যেহেতু আমাদের পর্বত জিনিসটাই নাই। হিমালয়ে আমাদের ওই উঁচু পর্বত নেই, জিনিসটা জানি না। তো অনেক কষ্ট হয়। বললাম না যে অনেক কষ্ট স্পন্সর তারপর আমরা পাই। এবং আমি মনে করি যে একজন মানুষ যদি ধৈর্য ধরে সৎ থেকে তার প্যাশনের প্রতি লেগে থাকে, আমাদের দেশে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান আছেন, তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, এবং এটা আমি আমার জীবন থেকে দেখেছি যে আপনি যদি অনেস্ট হন,
আপনি যদি ডেডিকেটেড থাকেন আপনার কাজের প্রতি এবং আপনি যদি ওই প্যাশনসটা থাকে ধৈর্য ধরে, তাহলে আপনি পাবেন। এটা মানে হতাশ হওয়ার কিছু না। আমাদের সমাজে এরকম অনেকে আছেন যারা এটা করবেন। আমি এখন মনে করি যেহেতু এই আমাদের এভারেস্ট আরোহণের পরে অনেক তরুণরা এই দিকে ঝুঁকছেন, এই অ্যাডভেঞ্চারের প্রতি। হুম, হুম। এটা একটা পজিটিভ দিক। কারণ আমি মনে করি যে একসময় বলতেন যে আমরা রবীন্দ্রনাথ বলতেন ঘর কোনো বাঙালি, তাই না? যে পর্বত আরোহণ এরকম কঠিন কাজটা এটা শুধু হোয়াইটদের, ইউরোপ আমেরিকার ব্যাপার, তাই না? ওরা যখন দেখেন বাংলাদেশ বললে যখন আমরা আমরা যখন যাই ওদের সাথে হিমালয় কোনো অভিযানে, তারা বাংলাদেশ বলে যতই হোক একটা নেগেটিভ সিনারিও মনে হয় তাদের কাছে, যেখানে মনে হয় বন্যা, মহামারী এরকম কিছু ভেসে ওঠে যে আমরা। কিন্তু ওইসব দেশ এবং কোনো এখানে উচ্চতাই নেই, তাই না? তো আমরা যখন ওই দেশ থেকে যখন হিমালয় কোনো এই ৮,০০০ মিটার বা এভারেস্ট আরোহণ করছি, তখন তারা কিন্তু অনেক অ্যাপ্রিশিয়েট করে। তাদের সাথে সমান তালে আমরা যখন যাচ্ছি। কাজেই আমাদের একটা ব্র্যান্ডিং হচ্ছে কিন্তু বাংলাদেশের নতুন, যে আমরা যে হিমালয় পর্বতারোহণের মতো কঠিন কাজটাও করতে পারি পর্বতারোহণে। এটা আমাদের জন্য একটা পজিটিভ, এবং আমরা মনে করি যে অনেক তরুণ ধূমপান আর মাদকের মধ্যে অ্যাডভেঞ্চার খুঁজে পায়, তাই না? আমরা বলি যে ওই অ্যাডভেঞ্চার ছেড়ে পর্বতারোহণের মতো এরকম একটা পজিটিভ অ্যাডভেঞ্চারে, রিয়েল অ্যাডভেঞ্চার। হ্যাঁ, যেটা তরুণরা আসবে, তারা ওই অ্যাডভেঞ্চার ছেড়ে এবং ফিজিক্যালি তারা ফিট হবে, তাই না? ফিজিক্যালি ফিটনেসটা যে মানে এটা সবার জন্য দরকার। নট অনলি যে যারা শুধু খেলোয়াড় তাদের জন্য। এটা সবার জন্য ফিটনেসটা অনেক ইম্পোর্টেন্ট। আমি মনে করি এখন সময় হয়েছে মানে সরকারের যারা আমাদের দেশ পরিচালনার প্রশাসনে আছেন, যে এই দিকে একটু মানে স্পোর্টস মিনিস্ট্রিতে দেখা যে এখন হয়তো পর্বতারোহণের এই জায়গাটাতে তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত। তাহলে আমাদের অনেক তরুণ-তরুণী কিন্তু অনেক অভিযানে যেতে পারবে। তারা হয়তো অনেক একটু অর্থের জন্য যেতে পারে না। হ্যাঁ। হ্যাঁ? আর যেটা ক্যারিয়ারের কথা বললেন যে এখানে আসলে আমাদের দেশে পর্বত, যেহেতু এখানে কোনো পর্বত নেই, ওইভাবে এটা এখানে ক্যারিয়ার পর্বত আরোহী হিসাবে আপনি করেন না। কিন্তু আমি যদি আমার কথাই বলি যে আমি আমার যেটা একটু পরিচিত হয়েছে এভারেস্টের পরে, ওইটা ইউজ করে কিন্তু আমি অনেক কিছু কাজ করতে পারি। যেমন আমি সবসময় জব করতাম। হুম, হুম। হুম? আমি মার্কেটিং এর লোক ছিলাম। কিন্তু আমি আমার জব ছেড়ে দিয়েছি এভারেস্ট অভিযানের পরে। আমি আসলে কখনোই ওই যে একটু স্বাধীনচেতা মানুষ তো, মানে অন্যের ইয়াতে মানে কাজ করতে একটু মানে মানে জব অন্যের আন্ডারে কাজ করে, যেমন অন্যের হুমকি ধমকি খেয়ে যেভাবে, আমি আসলে ওরকম অভ্যস্ত না। মানে এটা আমার একটু সমস্যা হয়। তো এইজন্য আমি আমি অনেক এরকম পর্বতারোহণের জন্য অনেক চাকরি ছেড়েছি আমার জীবনে। আমি চাকরি ছেড়ে দিয়ে টিউশনি করেছি। হুম। হ্যাঁ? আবার বলছে যে ঠিক আছে দিব, ছুটি দিব উইথআউট পে। কারণ অনেক সময় লাগে। ১ মাস, হ্যাঁ, ১.৫ মাস, ২ মাস। অনেক তো টাইম বলছে লাগে। এত আমি যেহেতু মার্কেটিং এ অনেক কাজ, এই ছুটিটা দেওয়া দেওয়া সম্ভব না। আসলে আমি হুম, বুঝি প্রতিষ্ঠানের মালিকের জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। হুম, হুম। তো আমি আমার এই প্যাশনের জন্য, পর্বতারোহণ আমার কাছে কিন্তু প্যাশন এটা। আমার শখ, শুধু শখ না, শখের চেয়েও অনেক বড়। অনেক তো আমি বড়। ওইজন্য এটা অনেক স্যাক্রিফাইস করেছি, এবং আমি মনে করি যদি কোন মানুষ তার প্যাশন, যদি ওটাকে প্যাশন বানিয়ে ফেলেন তার শখটাকে, তাহলে কিন্তু সে তার শিখরে যাবে। সেটা সেই হোক, শুধু পর্বতারোহণ না, সেটা যেই কোনো দিকেই হতে পারে। তো এটা অনেক ইম্পোর্টেন্ট। আমি অনেক জব ছেড়ে দিয়েছি। আবার আমি টিউশনি করেছি। আবার আমি আমার এখন যে পরিচিতিটা আছে, পরিচিতিটাকে ব্যবহার করে আমি বিভিন্ন কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করি বিভিন্ন জায়গায়। সেটা, এবং আমি আমি আসলে মানে একজন মানুষের জীবনে কত কি আর দরকার? মানে একটা সচ্ছলভাবে একসময় তো এখন একসময় আমাদের ডেস্টিনেশন কি? মৃত্যু। মৃত্যু তো হতেই হবেই। কিছুই আমি নিয়ে যেতে পারব না। তাই না? আমি আমি ওইভাবেই যে জীবনে জর্জ ম্যালোরির মতো, "We do not live to eat and make money." কাজে আমি ওটা বিশ্বাস করি, ওইভাবেই চলি। না, অনেক সুন্দর করে বলেছেন ভাইয়া। মানে আমার কাছেও অনেক ব্যাপারটা থট প্রভোকিং লাগছিল আরকি। ভাইয়া, আমাদের অনুষ্ঠানের তো আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। আজকে আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। আলোচনাটা চালিয়ে যেতে পারলে ভাল লাগতো আরো। তবে যাওয়ার আগে আমাদের রকমারির দর্শকদের উদ্দেশ্যে ভাই আপনার যদি কোনো মেসেজ দিতে চান? আজকে যারা তরুণরা আমাদেরকে শুনেছেন, এইটা দেখবেন, এই দেখছেন যারা আমাদেরকে, সেই তরুণদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলব যে, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনেই একটা এভারেস্ট আছে। সেটা হলো তার স্বপ্ন। সে কোথায় যেতে চায়, নিজেকে কোথায় দেখতে চায়। নট নেসেসারি সবাইকে আমার মতো মাউন্ট এভারেস্ট জয় করতে হবে। যার, যার স্বপ্ন তার এভারেস্ট। মানে আপনি যদি একজন খেলোয়াড় হতে চান, একজন ডাক্তার হতে চান, একজন ইঞ্জিনিয়ার হতে চান, একজন সায়েন্টিস্ট হতে চান, একজন শিল্পী হতে চান, এবং একজন শিক্ষক হতে চান, একজন রাজনীতিবিদ হতে চান। যার, যার জায়গায় তার সেরা জায়গা, তার টপ জায়গাটা যা হলো তার এভারেস্ট। তো এভাবে কিন্তু আমরা অনেক এভারেস্ট জয় করতে পারি। পর্বত এভারেস্ট হলো একটা কঠিনের প্রতীক। এটা একটা প্রতীকী। কাজেই এভাবে আমি মনে করি, আমি বিশ্বাস করি আমাদের দেশের তরুণরা অনেক এভারেস্ট জয় করতে পারবেন। শুধু ধৈর্য ধরে আপনার স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে। ১ম এ আপনার স্বপ্ন ঠিক করতে হবে, আপনার এভারেস্ট ঠিক করতে হবে যে আমার এভারেস্ট কোনটা। তারপরে ধৈর্য ধরে আপনার সেই এভারেস্টের পিছনে লেগে থাকতে হবে। আমি বিশ্বাস করি, আমি আমার জীবন থেকে একটা জিনিস শিখেছি, আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আপনার স্বপ্নের শিখরে যাওয়া থেকে বিরত রাখতে পারে। এটা আমি বিশ্বাস করি না। এবং এই কথাটা আমরা শুনলাম এমন একজন মানুষের কাছ থেকে যিনি লিটারালি পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু যেই জায়গাটা আছে সেই জায়গাটায় হচ্ছে একবার না ২ বার আরোহণ করেছেন। সো অন্য সবকিছু ভুলে গেলেও ভাইয়ার এই লাস্ট কথাটা যদি আমরা জাস্ট একটু
নিজে চিন্তা করি, উপলব্ধি করার চেষ্টা করি, জাস্ট কথাটা শুনলাম তা না, কথাটাকে যদি আসলে একটু উপলব্ধি করার চেষ্টা করি, আমার মনে হয় এখান থেকে আমাদের প্রত্যেকের নিজের মতো করে নেওয়ার অনেকগুলো করে বিষয় আছে। তো এই ব্যাপারটা আপনাদের কেমন লাগলো এটা দর্শকরা আমাদেরকে জানাতে পারেন। এবং অবশ্যই সবাইকে বরাবর মতোই ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। ভাইয়াকে তো অনেক বড় ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। কারণ অনেক মূল্যবান এক্সপেরিয়েন্স, যেটাকে আমরা বলি ইনভ্যালুয়েবল, যেটাকে কোনো মূল্যের বিচারে আসলে বিচার করা যায় না, সম্ভব না। সেই জিনিসগুলো আমরা আজকে ভাইয়ার কাছ থেকে পেলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সবার সাথে পরের পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।